নমস্কার। কবিতা তো পড়বই, তার আগে কবিতা বইটির একটা পরিচিতি, কবির পরিচিতি এবং কবিতা বইটির একটা পরিচিতি দেওয়া দরকার বলে মনে করছি। আমার হাতে এখন আছে কবি বিশ্বদেব মুখোপাধ্যায়ের কবিতা সমগ্র। বিশ্বদেব মুখোপাধ্যায়ের কবিতা সমগ্র বইটির প্রকাশক আলো পৃথিবী। আলো পৃথিবীর থেকে বইটি 2023 সালে প্রকাশিত হয়েছে। যদিও এই বইয়ের প্রথম প্রকাশ 2013 ভাষালিপি, দ্বিতীয় সংস্করণ বইমেলা 2018 ভাষালিপি এবং পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ বইমেলা 2023, এইটি যেটি এখন আমি হাতে ধরে আছি। বইটির প্রচ্ছদ শিল্পী মোস্তাফিজ কারিগর। বইটির মূল্য 680 টাকা এবং বইটি 428 পৃষ্ঠার একটি বই এবং এর মধ্যে কবির এ যাবৎকালের প্রকাশিত কাব্যগ্রন্থগুলি থেকে কবিতা একত্রিত করা হয়েছে, অর্থাৎ কবি জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন অভিজ্ঞতার হাতের ছাপ, মনের স্পর্শ, চোখের আলো, এসব এই বইটির মধ্য থেকে পাঠক পেতে পারবেন যদি তিনি অন্বেষণ করতে ইচ্ছুক হন। লেখক সম্পর্কে আরও একটু বিস্তৃত পরিচয় দেওয়া দরকার। লেখকের একটি উপন্যাস আছে, কুক আইল্যান্ডের বামন মোয়াই। এটা 2018 সালে প্রকাশিত হয়েছিল। দুটি গল্পর বই রয়েছে, বাকি রইল 5 2014 সালে, সদানন্দের পথ ও অন্যান্য গল্প 2019 সালে। একটি সায়েন্স ফিকশনের বই রয়েছে, কল্পবিজ্ঞান সমগ্র 2022 সালে। এছাড়া দুটো নাটক রয়েছে, একটি বইয়ের মধ্যেই সম্ভবত দুটি নাটক আছে, সেটি 2019 সালে। প্রবন্ধের বই আছে কবির অনেকগুলি, বিজ্ঞান ও বিশ্ব চৈতন্য, অন্তমূলের খোঁজে, নাস্তির অস্তিত্ব, কবি ও তার অভিযাত্রা, সঙ্গীতের ভাষা, বাংলার সুর, শ্রুতি ও স্মৃতি, শ্রুতি ও রাগ রূপ, সঙ্গীত, সংখ্যান বিজ্ঞান ও বিশ্ব এবং আমার কবিতা যাপন। এই এতগুলো প্রবন্ধের বই রয়েছে কবির। এছাড়া কবির আত্মজীবনী রয়েছে, গাছের মতো গল্প 2011 সালের, আর একটি জীবনী গ্রন্থ রয়েছে, নিমাই পয়োধি জলে। অনুবাদ গ্রন্থও রয়েছে, সায়েন্স এ হুইসপারিং। এটি বিশ্বদেব মুখোপাধ্যায় ও ডক্টর বিশ্বরূপ মুখোপাধ্যায় সম্পাদিত। না, বিশ্বদেব মুখোপাধ্যায় ও বিশ্বরূপ মুখোপাধ্যায়ের লেখা, সম্পাদনা প্রসূন বন্দ্যোপাধ্যায়। এটা 2016 সালের বই। মহাপয়রামৃত গীতা, গীতারও অনুবাদ রয়েছে,
আর দি এনসাইক্লোপিডিয়া অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ইনস্ট্রুমেন্টস। তাহলে দেখা যাচ্ছে যে এই কবির জ্ঞান এবং কর্মের বিস্তৃতি বহুধা, নিছক আমাদের মতো গড়পড়তা কবি তিনি নন। তার বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, জ্ঞানের বিস্তৃত পরিধি রয়েছে। বিরাট একটা ভূখণ্ড, সাংস্কৃতিক ভূখণ্ড তিনি দখল করে আছেন, বা বিরাট একটা সাংস্কৃতিক ভূখণ্ড তাঁর দ্বারা পরিপুষ্ট হয়েছে বলে আমার মনে হচ্ছে। এই বই থেকে অজস্র কবিতা আছে, তো প্রথম পাঠে এতগুলি কবিতা পড়া সম্ভব হবে না, আর সেটা পড়ে বিশেষ কিছু সুবিধাও হবে না। আমি যারা আমার এই ভিডিও দেখবেন বা শুনবেন তাদের কাছে আমি অনুরোধ করব যে বইটি সংগ্রহ করুন, নিজের সংগ্রহে রাখুন, আপনি নিজে সমৃদ্ধ হবেন। বইটি পাবেন আলো পৃথিবী প্রকাশনা থেকে। আমি প্রকাশকের নাম, ঠিকানা, ফোন নাম্বার সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা আপনারা আগ্রহী তারা এই বইটি সংগ্রহ করুন। এটা বিজ্ঞাপন ভাববেন না, এটা বিজ্ঞাপন নয়, কারণ বিশ্বদেব মুখোপাধ্যায়ের সঙ্গে আমার কোনো রকমই কোনো পরিচয় নেই, কোনো রকমই কোনো পরিচয় নেই, না ব্যক্তিগতভাবে, না কোনো সমাজ মাধ্যমে, না পরোক্ষভাবে, না কারোর মুখে শুনে, কোনোভাবে নয়। শুধুমাত্র দক্ষিণের বারান্দার একটি কবিতার অনুষ্ঠানে, যেদিন তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল আয়োজকদের পক্ষ থেকে, সেদিন আমি দূর থেকে হিমালয় দর্শন করার মতো তাকে দেখেছিলাম। তাই আমার ভেতরের যে কর্তব্যবোধ, না কর্তব্যবোধ বলা উচিত নয়, ভেতরের যে বিমুগ্ধতা, ভেতরের যে আশ্চর্য হবার যে লক্ষণাবলী, সেগুলি আমাকে প্ররোচিত করলো কবির সম্পর্কে এবং সমগ্র বইটা সম্পর্কে একটা বিস্তৃত বিবরণ আপনাদের কাছে তুলে ধরতে, যাতে আপনারা এই বইটা সংগ্রহ করার ইচ্ছে আপনাদের মনে জাগে, এমনটা। আমি এখান থেকে আজকে কয়েকটি কবিতা পড়ব। আমার শ্বাস ধরে রাখার অক্ষমতাজনিত কারণে আমি বড় কবিতাগুলো পড়তে পারবো না হয়তো। এরই মধ্যে ছোট আকৃতির, যেগুলো আকৃতিতে ছোট কিন্তু কবিতাগুলো মোটেই ছোট নয়, সেরকম কিছু কবিতা আমি এখন পাঠ করব। প্রথম কবিতাটা পড়ব। আচ্ছা, এই যে প্রথম কাব্যগ্রন্থটি, এই কবিতা সমগ্রের মধ্যেই প্রথম কাব্যগ্রন্থ যেটা আছে, ছায়া যার 10 দিক। ছায়া যার 10 দিক। এই বইটা থেকে আমি এখন কবিতা পড়ব। প্রথম কবিতাটি, কলকাতার দুঃখগুলি। কলকাতার সমস্ত দিনের অবসাদ বাক্সপ্যাডরা নিয়ে নেমে গেল সন্ধ্যার বদ্যিবাটিতে। এখানে নিবিড় শান্তি, এইসব ঝোপঝাড় বুনোগন্ধে, পায়ে পায়ে মোড়াম মারানো শব্দে কিংবা কচিত সংলাপে। এখানে ঝিঁঝির ডাক, এখানে জোনাক জলা শোক, একা পুকুরের ধারে তেমুন্ডে এক ঠাঁই কবেকার কুঁজো মতো লোক হুঁকো খায়, আর অন্ধকারে দু একটা খিস্তি ছুঁড়ে
শৌখিন টেপাবাতি হাতে কলকাতার দুঃখগুলি নিষিদ্ধ পল্লীর দিকে চলে গেল ল্যাংচাতে ল্যাংচাতে। পরের কবিতাটা পড়ব, মধ্যরাতের হল্ট। আমি খুব মাঝপথে নেমে গেছি অমিতাভ, ভুল করে নেমে গেছি, এখানে এখন খুব রাত, এখানে গভীর রাত, বহুকাল এখানে সবাই গভীর ঘুমিয়ে আছে। কালি পড়া গ্যাস বাতিগুলি ঘুম ঘুম আলো দেয়, আর বড় অন্ধকার স্টেশন মাস্টারের ঘরে। টেলিগ্রাফ থেমে গেছে, স্টলের খাবারগুলি সবুজ ছাতার আবরণে ঢেকে গেছে। একটানা ভন ভন মশার ডানার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই, শব্দ নেই অমিতাভ। বহুকাল রাত জাগা কুকুর ডাকে না, বহুকাল। এখানে চাকার শব্দ চিরতরে থেমে গেছে, শেষ ট্রেন চলে গেছে। অমিতাভ, তাহলে আমার কি উপায় হবে বল, তুই বল। তাহলে কখনো আর কোনো দিন তোদের ওখানে ফেরার পথ নেই? পথ নেই, আর কোনো পথ নেই, তোদের ভুলেই আমি এই মাঝপথে নেমে গেছি অমিতাভ। এখানে গভীর রাত, এখানে এখন খুব রাত। কতকাল আগে কবি এই কবিতাটি লিখেছিলেন, আর আজকে আমি যখন এই কবিতাটা পড়ছি তখন আমার রাজ্য, আমার দেশ, আমার সমাজ, আমার বন্ধু স্বজনেরা সব অন্ধকারের মধ্যেই ডুবে রয়েছেন, আমি নিজেও স্বয়ং। এখানে ঘর বাঁধো, এইখানে ঘর বাঁধো, দক্ষিণে অবিরল নির্জনতামুখী একটি দরজা, দূর আমলকি বন থেকে শীত বড়বাসী হাওয়া, হরিৎ পশম গায়ে ঘুরে যাবে কদাচিৎ। একটি দুটি কথা হবে শব্দহীন বাদাম ছায়ায়, খঞ্জনা খঞ্জনা বলে দুপুর দুপুর জুড়ে রব উঠবে পাতা ঝরা। খঞ্জনা খঞ্জনা, শীতল জলের শব্দ ঝর্ণায় ছোট ছোট উপলখণ্ডের গায়ে। পিত্তলের খঞ্জনির ধারা, এইখানে ঘর বাঁধো অঞ্জনা, এইখানে ছায়াময় শালফুল নির্জনতামুখী একটি দরজা, দূর আমলকি বন থেকে ঘুরে যায় পরবাসী হাওয়া। এইখানে ঘর বাঁধো। যতই অন্ধকার হোক, যতই আমরা অন্ধকারে ডুবে থাকি, তবু তোমাদের কাছে আবেদন, এখানেই ঘর বাঁধো। হঠাৎ ঘুমের মধ্যে বাজিকর রমণীর মতো কে যেন ভীষণ স্বরে ডেকে ওঠে, এ খোকার মা, ঝুমঝুমি লিবি। আকাশে ঘুটঘুটে মেঘ, ভুতুরে অন্ধকারে গাছপালা ঝোপঝাড় আমাদের পাড়া গভীর ঘুমিয়ে আছে। গেরুয়া ডাঙায় কবেকার পোড়ো ঘর, মাতাল শালের পাশে মেটে হাঁড়ি, চোলাই মদের গন্ধ আর বেদেনির আদিম শরীরী গন্ধে ঘুমের ভেতরে ঝুমঝুম ঝুমঝুম ঝুমঝুমি বাজিয়ে কেউ দুপুর বিদীর্ণ করে ডেকে ওঠে, এ খোকার মা, ঝুমঝুমি লিবি। ছুঁয়ে যাচ্ছে কবির উচ্চারণ, ছুঁয়ে যাচ্ছে কোথাও যেন নিজের কথা, নিজের উচ্চারণ, নিজের সময়, নিজের ফেলে আসার সময়, এসবকে কোথাও যেন স্পষ্ট অনুভব করতে পারছি, অথবা মনে হচ্ছে যেন আমি সেখানে
গিয়ে এখন অবস্থান করছি। পরের কবিতার নাম আরণ্যক। পাখিটা জেদির মতো সারাদিন বসে থাকে দাঁড়ে, কিছুতে মেলে না ছল। তারপর একদিন তাকে ঠিক ভুলিয়ে ভালিয়ে ঘুরপথে নিয়ে গেছি বহুদিন বনের কিনারে। থাক তুই বনবাসে থাক, নুয়ে পড়া বাঁশ ঝাড়, ছায়া ছায়া কালো জল, গভীর শীতল, ভিতরে বনের চোখ ভীষণ অবাক। নিভৃত অরণ্যে হত্যা। ঈশ্বর তুমিও পাপী, তুমি এক বৃক্ষকে একবার বিনা দোষে হত্যা করেছিলে। সমস্ত অরণ্য সাক্ষী আছে, মৃত্যুকালে সেই বৃক্ষের হাহাকার সবাই শুনেছে। একজন বুড়ো গাছ বলেছিল, বৃক্ষের অভিশাপ বড় ক্ষমাহীন, ঈশ্বরের মুক্তি নাই, ঈশ্বরের সর্বনাশ হবে। অভিশাপ বিফলে গেল না, ঈশ্বরের সেই হাত গলিত কুষ্ঠ রোগে খসে গেছে। ইদানিং অন্ধ বধির ভিক্ষুক ঈশ্বর কোনোদিন বাগমারি, কখনো বা আহিরি টোলায় ফুটপাতে বসে বসে এনামেল থালা ঠোকে। ঈশ্বর ঈশ্বর, তোমাকে হঠাৎ দেখলে আজকাল চিনতে পারি না। যেন নিৎসের সেই বাণী স্পষ্ট হয়ে উঠল, ঈশ্বর মারা গেছেন। বুকের ভেতরে রাত্রি। প্রতিদিন বুকের ভেতরে একবার সন্ধ্যা হয়। সন্ধ্যা হলে কেউ খিড়কি পুকুর ঘাটে নেমে যায় লণ্ঠন হাতে। বুকের ভেতর ঝিমঝিম জল পড়া রাতে পায়ে পায়ে উঠোনে জলের শব্দ তুলে উঠে আসে কেউ। পোড়ো ভিটে বাড়ি, ঘুমের ভেতর থেকে বলে ওঠে, এলি বড় বউ। আমাদেরও গ্রাম ছিল, আমাদেরও খিড়কির পুকুর ঘাট ছিল। আমরাও ওইভাবে লণ্ঠন হাতে পুকুরে নেমে যেতাম। পার্টিকুলার শুধুমাত্র বড় বউয়ের খোঁজ কেউ নিত কিনা জানি না, হয়তো যে যখনই ঘাটে যেত বাড়ির ভেতর থেকে বসে আমাদের বয়স্কা ঠাকুমা খোঁজ নিতেন। কারণ খিড়কির ঘাটের দিকটা খুব জঙ্গল ছিল, চতুর্দিকে বাঁশ গাছের ঝোপঝাড় ছিল, অনেক সাপদ, বিশেষ করে বিষধর সাপ ছিল সেখানে। এবং পুকুর ঘাটে নেমে যাবার পথটা ছিল অনেকটা গড়ান, তাই নেমে যাবার সময় লণ্ঠনটি যেমন নাচতে নাচতে নামত, উঠবার সময় তেমনি যে উঠত তার বুকের ভেতরে একটা শ্বাসের টান হতো, এতটাই ঢাল ছিল। তো যাই হোক, সেই স্মৃতি উস্কে দিলেন কবি আমাকে, ব্যক্তিগতভাবে কোনো রকম চেনা জানা না থাকা সত্ত্বেও। ক্ষয়। বইয়ের ভেতরে দীর্ঘ সরু সরু ফুটো করে পুরনো রূপলি কীটগুলি কে জানে কেন যে করে কিন্তু প্রায় করে থাকে। বইয়ের ভেতরে দীর্ঘ সরু সরু ফুটো করে পুরনো রূপলি কীটগুলি কে জানে কেন যে করে কিন্তু প্রায় করে থাকে। নির্ভুল এফোঁড় ওফোঁড় নরম কাগজগুলি তীক্ষ্ণ দাঁতে কেটে ফেলে, কিছু খায় কিছু ফেলে দেয়। কয়েক পুরুষ ধরে জটিল রন্ধ্রপথ খুঁড়ে যায়, হয়তোবা অকারণ অভ্যাসের বশে, কিংবা হয়তো তারা ফুটোর ভেতর দিয়ে অন্ধকার পার হয়ে অন্য কোনো জায়গায় চলে যেতে চায়। কিন্তু দৃশ্যত যেটা ঘটে থাকে বই থেকে,
পুনরায় আরও কিছু বইয়ের ভেতরে ক্রমাগত অন্ধকারে সরু সরু ফুটোর ভেতরে তারা এইভাবে কিছুকাল বসবাস করে। সত্যই তো, বইয়ের ওই যে সিলভার ফিশগুলি যেভাবে বইটির পাতাগুলোকে কেটে কেটে ফুটো করে, সে ফুটো দেখলে এই আধুনিক ফিজিক্সের কৃষ্ণ গহ্বরের কথা মনে হয়। যেন মনে হয় পোকাগুলো বইয়ের আলোকিত সালোকিত পাতাগুলোকে ফুটো করে কোনো ডার্ক হোলের দিকে আমাদেরকে নিয়ে যেতে চায়। প্রথম কাব্যগ্রন্থ ছায়াজার 10 দিক, এখান থেকে কবিতা পড়ছি। আর দু একটি কবিতা পড়ব, নচেত ভিডিও সাইজে বড় হয়ে যাবে। শুধু জল বাড়ে, জল আমার একটি প্রিয় বিষয়, তাই শুধু জল বাড়ে কবিতাটা পড়ি। হঠাৎ ঘুমের থেকে উঠে দেখি বুকের ভেতরে ঠন ঠন শব্দ হয়, জং ধরা কপিকল ঘোরে। মাঝরাতে কি ব্যাপার, ভয় হয়, খুব ভয়ে ভয়ে বলে উঠি, কুয়ো নাকি? হুট করে বালতি নামালে তার পায়ে জ্যোৎস্না জড়িয়ে যায়, বুকের তলায় মৌরলা মাছ খেলা করে। পুরনো দেওয়ালে শুধু জল, পচা জল বাড়ে। হিংসুটি। কোথাও যাস নে বলে চুপি চুপি দুপুরে হঠাৎ পুকুরের মাঝখানে ঝুপ করে ডুবে গেল দিদির বয়স। কিছুই জানে না কেউ, গোল গোল ভীরু চোখে কালো জল ছুঁয়ে যায় ঘাটের বাসন। তখন অধিক শালুকের হাত চাপা মুখে খিলখিল। আর একটি কবিতা পড়ব, এটাই শেষ কবিতা আজকের মতো। আমি এই বই থেকে প্রায়শই মাঝে মাঝে কবিতা পড়ব, তবে অবশ্যই সম্পূর্ণ বইটা পড়ব না। আমি অনুরোধ করব বইটা আপনারা সংগ্রহ করুন। বারবার বলছি, এটা বিজ্ঞাপন নয়, আমি আমার বিমুগ্ধতা থেকে বলছি। পারিবারিক। এই স্তব্ধতা আমাকে এক নিরুচ্চার সিঁড়ির বাঁকে দাঁড় করিয়ে দেয়। অন্ধকারে কোথাও রহস্যময় তুরপুন ঘুরে চলে সারা। আরও কিছু জটিল সংলাপের পর আমাদের পারিবারিক দরদালান থেকে একদিন নেমে যায় সারি সারি কাঠের পা। তারপর এঘর ওঘর, আয়নার পর আয়নায়, দেওয়াল দরজা বিনিময়। এইভাবে আজকের মতো বিশ্বদেব মুখোপাধ্যায়ের কবিতা পড়া শেষ করলাম। দীর্ঘ কয়েক মাস পরে আজকে সকাল থেকে আকাশে মেঘ এসে জমা হয়েছে। শীত যাবার সময়ে মেঘ এসে আকাশে জমা হয়েছে। সকাল থেকে বৃষ্টি পড়ছে। মেঘগর্জনের হালকা শব্দ হয়তো আপনারা আমার এই ভিডিও থেকে টের পেয়ে পাবেন। যেমনই হোক, বৃষ্টি পড়ুক, গাছে পালায়, ঘরে বাড়িতে, রাস্তাঘাটে এবং মানুষের মনে মনে প্রচুর ধুলোর স্তর পড়ে আছে, সেসব ধুয়ে পরিষ্কার হয়ে যাক। এবং সবাই এই কবির মতো, যে কবির কবিতা আমি পড়লাম, এই কবির মতো দীর্ঘ হয়ে উঠুন, এই কবির মতো সুন্দর হয়ে উঠুন, এই কবির মতো নির্মল হয়ে উঠুন, এই আমার আবেদন। নমস্কার।